টানা ৩ দিনের কঠোর আন্দোলনের পর দীর্ঘদিনের ৩টি দাবি আদায় করে ঘরে ফিরেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনকে ঘিরে শিক্ষক ও শিক্ষার্থীদের এক কাতারে আসার নজির সহ অনেকগুলো নতুন প্রশ্নের জন্ম দিয়েছে এবারের আন্দোলন। ছাত্রদেরই প্রতিনিধি হয়ে ছাত্রদের সঙ্গে একজন উপদেষ্টার বৈরী আচরণে ব্যাপক সমালোচনারও জন্ম দিয়েছে। শিক্ষার্থীদের সফল এই আন্দোলনের পোস্টমর্টেম করতেই আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন সাংবাদিক ও জবির দুটি ছাত্র সংগঠনের প্রতিনিধিকে। এখন প্রকাশের আজকের বিষয় দিয়েছি ছাত্রদের পাওয়া না পাওয়া। অতিথি হয়েছেন আমিরুল মোমিনিন মানিক, সাংবাদিক ও লেখক, মোহাম্মদ রিয়াজুল ইসলাম, সেক্রেটারি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এবং শামসুল আরেফিন, সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। অনেক অনেক ধন্যবাদ। আমি শুরুতেই আমিরুল মোমিনিন মানিক, আপনার কাছে জানতে চাই যে নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখলাম বা এটির জন্যে ছাত্ররা জীবন দিল, চোখ পা হাত হারালো, কিন্তু সেই ছাত্ররাই যৌক্তিক আন্দোলনের জন্য যখন মাঠে নামলো, রাজপথে নামলো, তখন তাদের আবার হামলার শিকার হতে হলো। এবং দেখা গেল যে এখানে ছাত্রদের উপদেষ্টাও ছিলেন, তাদের সঙ্গেও এক ধরনের টানাপোড়েন হলো। আসলে সব মিলে যদি আমরা প্রশ্ন করি যে ছাত্রদের পক্ষে রইল কারা এত কিছুর পরেও? অনেক অনেক ধন্যবাদ এখন টিভিকে এই মুহূর্তে যারা দেখছেন প্রত্যেকের প্রতি নিরন্তর কৃতজ্ঞতা, ভালোবাসা এবং সালাম, এবং আপনাকেও ধন্যবাদ। একটা ঐতিহাসিক ঘটনার আমরা নিদর্শন দেখলাম। ঐতিহাসিক কেমন? জুলাই এবং আগস্টে যে গণ অভ্যুত্থানের আন্দোলন হলো, সেখানেও এই রকম আমরা চিত্র দেখিনি। সেই জন্য আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই আন্দোলনটাকে বিরল আন্দোলন বলবো বাংলাদেশের ইতিহাসের প্রেক্ষাপটে। এবং আমি প্রত্যেককে স্যালুট জানাচ্ছি যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, যারা ৭২ ঘন্টার মতো রাস্তায় রোদে পুড়ে, রাতে মশার কামড় খেয়ে দাবি আদায়ের জন্য অনড় এবং অটল ছিল। তাদের প্রত্যেকের প্রতি আমার অন্তহীন ভালোবাসা। কেন আমি বিরল বলছি? জুলাই আগস্ট আন্দোলনের সময় আমরা এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দেখিনি যে সেখানে ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং ছাত্র ছাত্রী সবাই নেমে এসেছে, তা কিন্তু হয়নি। বরং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ মানে বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রভিসি, প্রক্টর, ছাত্র উপদেষ্টা এরা নিপীড়কের ভূমিকা অবতীর্ণ হয়েছে। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেই দেখা গেল যে একটা আন্দোলনে গোটা বিশ্ববিদ্যালয় এক হয়ে গেছে, মানে টুগেদার উই ওয়ান, এটা স্পষ্টভাবে আমরা দেখলাম এবং সফলতা তারা ছিনিয়ে আনলো। এটা কেন হলো? এখানেই আসলে এই যে জুলাই অভ্যুত্থান এর রুহানিয়াত আছে। এই অভ্যুত্থানের মধ্যে যে প্রাণ থাকে, তার যে একটা চেতনা দীপ্যমান থাকে, সেটা আমরা দেখলাম এই জগন্নাথের আন্দোলনে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি, যিনি প্রক্টর বা প্রভিসি, ছাত্র উপদেষ্টা, তারা তো এই অন্তর্বর্তী সরকারের নিয়োগকৃত বটেই। তাহলে এত দুঃসাহস কিভাবে পেলেন? যেটি অন্য বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম যে তারা অন্যরকম ভূমিকায় ছিলেন। খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রভিসি, প্রক্টর থেকে শুরু করে সবাই ছাত্রদের সঙ্গে একাত্মতা পোষণ করেছেন। এটা হচ্ছে জুলাই অভ্যুত্থানের রুহানিয়াত। মানে তারা যে নতিজাটা দেখালো, যে সাহস পেল, এই যে জুলাই আগস্টে ছাত্র জনতার সম্মিলিত অভূতপূর্ব অভ্যুত্থান, এই অভ্যুত্থানই এই পরম শ্রদ্ধেয় শিক্ষকদের মধ্যে সাহস তৈরি করেছে যে না, আমরা এই সরকারের মনোনীত বা নির্বাচিত হলে কি হবে, ন্যায্য দাবির জন্য তো আমরা দাঁড়াতে পারি, ন্যায্য দাবির জন্য তো আমাদের কণ্ঠকে উচ্চকিত করতে হবে। তাতে সরকার সংশ্লিষ্ট ব্যক্তিরা যদি বিরাগ ভাজন হয় তাতে কোনো যায় আসে না। কিন্তু দুঃখজনক বিষয় যেটি আপনি বলেছেন যে কেন আন্দোলন করতে হবে, এই গোটা আন্দোলনের মধ্যে বা এই সময়ে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর সিআর আবরার তাকে দেখলাম না। ডক্টর সিআর আবরার তিনি আগে থেকেই আমাদের মধ্যে পরিচিত, তিনি বুদ্ধিবৃত্তিক আন্দোলনের সঙ্গেও যুক্ত। এবং যখন কিন্তু ওনাকে এই মন্ত্রণালয়ে দেয়া হলো, তখন কিন্তু অনেকে খুব ক্ষুব্ধ হয়েছিলেন বা সমালোচনা করেছিলেন যে কেন দেয়া হচ্ছে। কিন্তু আবার উনি যেহেতু পরিচিত, এই কারণে অনেক কিন্তু খুশিও হয়েছে যে উনি অনেক গুণগত পরিবর্তন করতে পারবেন। মানে দুটো মতই ছিল। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ৭২ ঘন্টার সঙ্গে আরো ১-২ দিন যদি যুক্ত করি, আমি যদি ১০০ ঘন্টার একটা হিসেব সামনে রাখি, এই ১০০ ঘন্টার মধ্যে জনাব সিএম আবরারকে কিন্তু আমরা দেখিনি, টিভিতে দেখিনি, তার কোনো বিবৃতি দেখিনি, কোথাও দেখিনি। এটা তো একটা অবাক কাণ্ড। সেখানে কে এলেন? মানে দৃশ্যপটে আরেক উপদেষ্টা, যার দায়িত্ব হচ্ছে তথ্য এবং সম্প্রচার, মাহফুজ আলম। তো আমি যদি মাহফুজ আলমের জায়গায় থাকতাম, আমি বলতাম যে না, আমি কেন যাব, আমি তো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের না।
যার কাজ তাকে করতে দেওয়া উচিত। আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। এই যে দেখুন 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর ভারত বাংলাদেশের বিরুদ্ধে শক্ত অভিযোগ উঠিয়েছে যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, জি, কিন্তু আমরা শক্ত জবাব দিতে পারিনি। আপনি কি জানেন বা দর্শকরা কি অতটা জানে যে আমাদের একজন হিন্দু ধর্মের উপদেষ্টা আছেন, ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার, তিনি হচ্ছে প্রাথমিক এবং গণশিক্ষা উপদেষ্টা। 23 সদস্যের উপদেষ্টা পরিষদে 2 জন ভিন্ন ধর্মের, একজন বিধান রঞ্জন, আরেকজন হচ্ছেন সুপ্রদীপ চাকমা, তিনি বৌদ্ধ ধর্মের। দেখুন, সেই ব্রিফিংগুলো যদি ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দারকে দিয়ে করানো যেত, তিনি যদি মিডিয়া এসে বলতেন যে ভারতের এই অভিযোগ, হিন্দু ধর্মের উপর নিপীড়নের যে অভিযোগ তুলেছে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে, আমি একজন হিন্দু ধর্মের প্রতিনিধি হিসেবে সেই অভিযোগ যথার্থ নয় বলে আমি এখানে স্টেটমেন্ট দিচ্ছি, মানে সেই অভিযোগগুলো ম্রিয়মান হয়ে যেত। তো মানে যার যেখানে কাজ সেখানে আমরা দেখছি না, বরং যার যেখানে কাজ নেই সেখানে তার উপস্থিতি দেখছি। আমরা সেই প্রসঙ্গে আসবো। আমি শামসুল আরেফিন আপনার কাছে একটু জানতে চাই যে নিষেধাজ্ঞার পরেও আমরা দেখলাম যে যমুনার আশেপাশে অনেকগুলো সংগঠন কিন্তু আন্দোলন এর আগে করেছে। ব্যাপারটি এমন নয় যে আপনারাই প্রথম করলেন, কিন্তু আপনাদের বেলাতেই আসলে কেন লাঠিচার্জের ঘটনা ঘটলো, নিপীড়নের ঘটনা ঘটলো? এটি কি আসলে আপনারা কি এমন কিছু করেছিলেন, তারা বাধ্য হয়েছেন, ব্যাপারটি এরকম কিনা? বিষয়টা হচ্ছে যে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আমাদের ওইখানে কেন যেতে হলো, জি, এটা হচ্ছে প্রথম কথা। আমরা নিয়মতান্ত্রিক যে দাবি দেওয়া, যেখানে যেখানে যাওয়ার প্রয়োজন আমরা কিন্তু গিয়েছি। আমরা ইউজিসিতে গিয়ে আমাদের যে ছাত্র ঐক্য আছে, আমরা সেখানে গিয়েছি। ছাত্র ঐক্যের একটু আমি যদি বলি, আমাদের ছাত্র ঐক্যটা কীভাবে হলো। ছাত্র ঐক্যটা হয়েছে সাধারণ শিক্ষার্থীদের যে 19 ব্যাচ, আমাদের বিশ্ববিদ্যালয়ের ব্যাচ, তো 19 ব্যাচ এবং 18 ব্যাচ ওরা একটা কোয়ালিশন করেছে যে আমাদের বিশ্ববিদ্যালয় কেন এরকম আবাসনের নিপীড়ন হবে, অন্যান্য সুবিধা কেন পাবে না। তখন তারাই আমাদেরকে তাড়না দিয়েছে। এবং জানেন, মানে আপনাদের অবগতির জন্য বলতেছি, তারা আমাদেরকে বলেছে যে আমরা শুনেছি, মানে আমাদের বিশ্ববিদ্যালয় নিয়ে তারা পড়াশোনা করেছে, যে বিশ্ববিদ্যালয়ে তারা ভর্তি হয়েছে, তারা কতটা সচেতন জুলাই বিপ্লবী যারা ছেলে পেলে, তো তারা পড়াশোনা করেছে যে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় খালেদা জিয়া প্রতিষ্ঠিত করেছে, যে কারণে আমাদের বিশ্ববিদ্যালয় ব্যক্তি আক্রমণের শিকার হয়েছে, রোষানলের শিকার হয়েছে ফ্যাসিস্ট সরকারের। তখন তারা আমাদেরকে বলেছে, ভাই আপনারা তো বিএনপি ছাত্রদল করেন, আপনারা ছাত্রদলের অংশ, খালেদা জিয়া যেহেতু বিশ্ববিদ্যালয় করেছে তার জন্য নিপীড়নের শিকার হয়েছে, তাহলে অবশ্যই আমাদের সাথে আপনাদের একমত হতে হবে। আচ্ছা, এটা 19 ব্যাচেরা খুব শক্ত করে বলেছে। আমরা বলেছি ঠিক আছে, আমরা তোমাদের যৌক্তিক দাবির, যে কোনো যৌক্তিক দাবির পক্ষে আছি, শুধু এটা না, যে কোনো যৌক্তিক দাবির পক্ষে আছি। তখন তারা, আমাদের একটা ঐতিহাসিক কাঁঠালতলা আছে, যদিও মানে টেবিলটা ছাত্র দলের, কিন্তু এখন আমরা সবাই বসি, তো সেখানে বসিয়ে আমাদেরকে বলেছে। তো তখন আমাদের ভিতরে একটা দায় তৈরি হয়েছে। এই হচ্ছে ঐক্যের বিষয়টা। আপনি যেটা বলেছেন যে এই সরকার কেন, মানে আমাদের উপরই কেন আক্রমণের শিকার কেন হইল, আসলেও আমরাও এটা অবাক হয়েছি। আপনারা জানেন যে জুলাই বিপ্লব যেভাবে হয়েছে, সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভ্যানগার্ডের ভূমিকা পালন করেছে। যখন আন্দোলন স্থবির হয়ে যাবে শাহবাগে, তখন আমাদের বিশাল একটা মিছিল, আপনার সকল ব্যারিকেড পেরিয়ে, এক জায়গা না কয়েক জায়গার ব্যারিকেড, রায়শাহবাজার মোড় বলেন, তারপরে বক্সিবাজার, আপনার এই যে কোর্টের সামনে, আপনার তারপর 0 পয়েন্টে, এরকম প্রত্যেকটা ব্যারিকেড টপকিয়ে আমরা ঠিক শাহবাগে গিয়ে পৌঁছেছি এবং আন্দোলনকে নতুন মাত্রা দিয়েছি। এই যে আমাদের অংশগ্রহণ, সেই আমাদের রক্তের সরকারের উপর সাজিদ রক্ত দিয়েছে, আমাদের অনেক ছেলেপেলে আহত হয়েছে, ছাত্রদলের অনেক আহত হয়েছে, সাবেক সাধারণ সম্পাদক ছাত্রদলের সুজন মোল্লা আহত হয়েছে, এরকম অনেক আহত হয়েছে। তো আমরা যখন দাবি আদায়ের জন্য গিয়েছি, এর আগে আমরা দেখেছি একটি সংগঠনের যারা গিয়েছে তাদেরকে স্প্রে করা হয়েছে, পানি স্প্রে করা হয়েছে, ঠান্ডা পানি।
আমরাও তো মনে করেছিলাম আমাদেরকে ঠান্ডা পানি স্প্রে করা হবে, কিন্তু আমাদের একটা শান্তিপূর্ণ আন্দোলনে হঠাৎ করে স্প্রে করা হলো, সাউন্ড গ্রেনেড মারা হলো। আমরা কেউই প্রস্তুত ছিলাম না। তো যখন বারবার এরকম সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল মারা হচ্ছে, তখন আমাদের ভিতরে উত্তেজনা ছড়িয়ে যায় এবং আমরা আমাদের শিক্ষক মহোদয়দের উপর আক্রমণ করা হয়, আমাদের সাংবাদিক ভাইদের উপর আক্রমণ করা হয়। এমনকি মানে সেই কারণটি আপনারা এখনো জানতে পারেন? আমরা অবাক হয়েছি, কারণ তো জানবো দূরের কথা, আমরা অবাক হয়েছি কেন এই ধরনের ঘটনা বিপ্লবোত্তর সরকারে, মানে যে গণঅভ্যুত্থানোত্তর সরকারে কেন আমাদের সাথে এই ঘটনা ঘটবে। কারণ আমাদের রক্তের উপর দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত বটে, সেই সরকার কেন আমাদের। আপনার কাছে আসবো মোহাম্মদ রিয়াজুল ইসলাম, আপনার কাছে জানতে চাই যে দাবি আদায় হয়েছে বলে আপনারা হাসি মুখে অনশন ভেঙেছেন, যমুনা ছেড়ে চলে গেছেন, দাবি কি আসলে আদায় হয়ে যাবে বলে আপনারা বিশ্বাস করছেন, আশ্বস্ত কিনা, বা আবারও কি আসলে এই দাবির জন্য আবারও রাজপথে নামতে হতে পারে কিনা, কি মনে হয়? জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং এখন টেলিভিশনকে ধন্যবাদ জানাই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি যদি একটু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের ইতিহাসটা বলি আপনাকে, যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠিত হয়েছে তখনও কিন্তু শিক্ষার্থীদের আন্দোলন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করা হয়েছিল 2005 সালে। 5 সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরে তারা এমন একটা অবস্থায় রেখে দিয়েছে যেখানে শিক্ষার্থীদের টাকা দিয়ে পড়তে হবে। এই ধারাটাও কিন্তু বাতিল করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন করে। আচ্ছা, আবার দেখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে হলগুলো ছিল এগুলো বারবার আন্দোলন করেও শিক্ষার্থীরা এগুলো অবমুক্ত করতে পারে নাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই সংকট নিরসনের জন্য বিশ্ববিদ্যালয়কে কিছু টাকা দেওয়া হয় এবং একটা জমি বরাদ্দ দেওয়া হয় 200 একরের। ওই 200 একর জমিতে কাজ শুরু করার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন করতে হয়েছে। মানে বিষয়টা খুবই একটা প্যাথেটিক এবং খুবই একটা মানে ঐতিহাসিক বিষয়ের মতো, যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য আন্দোলন ছাড়া আসলে কিছুই হচ্ছে না সরকারের দ্বারা। আমি শামসুল আরিফিন ভাইয়ের সাথে কিছুটা একমত হব যে হয়তোবা আওয়ামী লীগ সরকার এই কারণেই এটা করেছেন যে যেহেতু তারাই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেনি, সুতরাং তখন 5 সালে বিএনপি জামায়াতের যে জোট সরকার ছিল তাদের একটা ক্ষোভের জায়গা থেকে তারা এই কাজটা করেছে। কিন্তু দুর্নীতিও একটা মোটা অঙ্কে হয়েছে। কিন্তু এই দুর্নীতিরও কিন্তু কোনো শ্বেতপত্র প্রকাশ করা, তাদেরকে শাস্তি দেওয়া, এমন কোনো ধরনের নজির আমরা দেখতে পাইনি। আমরা এর আগেও সচিবালয়ে আন্দোলন করেছি। সচিবালয়ে যখন আমরা গিয়েছি তখন আমাদেরকে লিখিত দিয়েছে যে এবছর যখন বাজেট দেওয়া হবে তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বাজেট বৃদ্ধি করা হবে। 6 মাস আগের ঘটনা। 6 মাস আগের ঘটনা। এবং তারা বলছে যে ডক্টর হাবিবুর রহমান হল এবং বাণী ভবন, যে 2টা জমি আমরা দখলদারীদের থেকে অবমুক্ত করতে পেরেছি, এই 2টা জমিতে অতি দ্রুত এখানে ভবন নির্মাণের কাজ শুরু হবে। কিন্তু এই যে দখল মুক্তের প্রসঙ্গে আমি আপনার কাছে জানতে চাই যে আগে তো আগের সাংসদ এখানে ভবন করেছেন, অনেকে দখল করে রেখেছেন, কিন্তু আপনাদের এই 3 দাবির মধ্যে এটি কেন আসলো না? এটি কি আসলে মানে খুব কম গুরুত্বপূর্ণ কিনা? জি, আপনাকে ধন্যবাদ। আমি প্রথম প্রশ্নের উত্তর দিয়ে এখানে আসছি। তারপরেও আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো প্রকার কাজ শুরু হয়নি। এমনকি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হলেও সেনাবাহিনী কিন্তু এখানে কাজ শুরু করছে না। তখন আমরা এটা নিয়ে কনসার্ন হই, আমরা বিভিন্ন স্টেক হোল্ডারদের কাছে যাই, কিন্তু তারা কেউ আমাদেরকে সদুত্তর দিতে পারেনি। যার কারণে আমরা আমাদের প্রধান উপদেষ্টা দ্বারমুখী হই যে আসলে আমাদের এই সমস্যাগুলো আপনার পক্ষ থেকে সমাধান করা দরকার। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ভিন্ন চিত্র। কিন্তু তারপরেও বলি, যেহেতু তারা আমাদের দাবি মেনে নিয়েছে বা তারা বলেছে যে আমাদের দাবিগুলো পূরণ করবে, আমাদের বিশ্বাস হলো যে এই যে বর্তমান সরকার তারা কিন্তু আমাদের বৈধতা নিয়ে এখানে বসে আছে। জি, তারা কিন্তু নিজে ক্ষমতা দিয়ে বা ভোট দিয়ে তারা এখানে বসে নাই। যে ছাত্ররা রক্ত দিয়ে, যে শহীদ সাজিদের, শহীদ কাউসারের রক্তের বিনিময়ে তারা। আমি জানতে চাচ্ছি যে মানে এই যে আপনারা আশ্বস্ত হয়ে চলে গেলেন, আগে তো আপনাদেরকে লিখিত দেয়া হয়েছে, কিন্তু এখন কি আপনারা ধারণা করছেন যে এটি বাস্তবায়ন হবে? যেহেতু তারা আমাদের রক্তের উপরে বসে আছে এবং প্রফেসর ইউনুস সাহেব তিনি বসে আছেন, তিনি একজন নোবেল বিজয়ী খুব ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। আমরা বিশ্বাস করি তিনি যে কথা দিয়েছেন তার ব্যক্তিত্বের খেলাপ তিনি করবেন না। তিনি তার ব্যক্তিত্বের জায়গায় অটল থেকে তিনি তার যে কথা দিয়েছেন তিনি তার কথা পূরণ করবেন। আমরা এই বিশ্বাসে এবং আমাদের যেহেতু সরকার, আমরা এই আশ্বাসে আমরা এবার বিশ্বাস করি যে তারা যে কথা দিয়েছেন তারা তাদের কথাগুলো রাখবেন। আপনার কাছে আসবো আমিরুল মোমিনিন মানিক, আপনার কাছে জানতে চাই যে আসলে এই আন্দোলনকে ঘিরে উপদেষ্টা মাহফুজ আলমকে নিয়ে প্রচুর সমালোচনা আলোচনা আসলে হচ্ছে, কিন্তু একটি বিষয় যে বোতল যেই ছাত্র নিক্ষেপ করেছে এটির পরে যখন তিনি সংবাদ সম্মেলনে কথা বললেন
তিনি স্পষ্টভাবে একটি রাজনৈতিক দলকে জড়ানোর চেষ্টা করলেন, বললেন। এরপরে যে অডিও বার্তা ফাঁস হলো, সেখানেও তিনি একেবারে নাম ধরে রাজনৈতিক দলের কথা বলেছেন এবং তাদেরকে আন্দোলন থেকে সরিয়ে দেওয়ার কথা বলেছেন। একই সঙ্গে তাকে নিয়ে এই যে এত আলোচনা সমালোচনা আসলে হচ্ছে, মানে আগের সময় আমরা যেমন দেখতাম যে একজন মন্ত্রীর সাথে কেউ যদি এমন করত, সেটি যেরকম আচরণের ভূমিকায় সেই মন্ত্রী আসতেন। এবং এখানে কিন্তু উপদেষ্টা মাহফুজ কিন্তু অডিও রেকর্ডে নিজেকে সিটিং মিনিস্টার এরকম কথা বলেছেন, ওদের সম্বোধন করেছেন ছাত্রকে। মানে কোনো পার্থক্য কি আপনি দেখতে পেলেন? আমরা আসলে গত 16 বছর ধরে ফ্যাসিবাদের এমন একটা পরিবেশের মধ্যে ছিলাম যে সেটা থেকে বের হতে পারিনি। কেন? আমি একজন সাধারণ ব্যক্তি হিসেবে পর্যবেক্ষণ করছি যে ফ্যাসিবাদের সময়ে যেই ধরনের বয়ান ছিল, ঠিক গণ অভ্যুত্থানের পরে একই ধরনের বয়ান সামনে আসছে। এখন কিন্তু বয়ানের পরিবর্তন হবে, কারণ 16 বছর রক্ত, শ্রম, ঘাম এবং সুদীর্ঘ লড়াই। এখানে আমার দুপাশে দুই সহ আলোচক আছেন, একজন ছাত্র শিবিরের আর একজন ছাত্র দলের। এই দুটো সংগঠনেরই গত 16 বছর যে ত্যাগ, শ্রম এবং ঘাম গিয়েছে, এটা অবর্ণনীয়। তাদের ত্যাগ, এই বাংলাদেশের মাটিতে তাদের রক্ত ঝরেছে। সুতরাং এই গণ অভ্যুত্থানের পর বয়ানটি কেমন হবে, আমার আচরণ কেমন হবে, সেটা দেখা যাচ্ছে যে পুনরাবৃত্তি হচ্ছে। মানে আমরা ভুলতে পারছি না, একজন দায়িত্বশীল ব্যক্তি তিনি যে সাধারণ একজন ইউটিউবার বা ফেসবুক ইউজারের মতো কথা বলতে পারেন না, এটা এখনো আমার মনে হয় যে ধাতস্থ হয়ে উঠতে পারেনি। আবার মানুষের যে ভীতি আছে আওয়ামী লীগ ইস্যুতে, সেটিও মনে হয় সেভাবে এখনো কমেনি। মানুষ এখনো বোধহয় ভয় পায় যে যদি ফিরে আসে এরকম। আপনি যেটি বলছেন যে এখন অভ্যস্ত হতে যে মানুষের সময় লাগছে, সেটি বলছেন। আমি ওইটা বলছি না, আমি বলছি যে আচরণগত, আমি মানে সেটি আছে। আমি অন্য পক্ষে এমনও বলছি যে সাধারণ মানুষেরও যে এই যে 16 বছরের ভীতি, সেটিও এখনো কাটেনি। ভীতি এখনো কাটেনি নিঃসন্দেহে। যারা আহত হয়েছে, যারা পঙ্গু হয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের পরিবার এখনো তো নিশ্চিত হতে পারছে না। এবং আপনি জানেন গণ অভ্যুত্থানের পরে শহীদ পরিবারের 2 জন নিহত হয়েছে। মানে এটা কত বড় ট্র্যাজেডি যে আমার পরিবারের একজন শহীদ হলেন, মানে আবার আমাকে রক্ত দিতে হলো। শহীদ হওয়ার পরে তার পরিবারের সদস্য হিসেবে আমি রক্ত দিলাম। ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে, ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে এবং ধর্ষণ করা হয়েছে। একজন শহীদ পিতার কন্যা, তাকে ধর্ষণ করা হয়েছে, পরে সে আত্মহত্যা করেছে। এই ঘটনা তো আমরা দেখলাম। এবং লক্ষ্মীপুরে একজন শহীদের ছোট ভাইকে আহত করে পঙ্গু করে দেওয়া হয়েছে। তাহলে এই যে রাষ্ট্রটি গঠিত হয়েছে, তাদের চরম ব্যর্থতা, তাদের উদাসীনতা, এটা অবশ্যই দূর করতে হবে। আপনি যে উদাহরণ দিলেন উপদেষ্টার, এই যে প্রবণতাটা, মানে আমি তো একটা বকারি মনে করছি যে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর CM আবরার তিনি দৃশ্যপটে আসলেনই না, জাতির সঙ্গে কত বড় একটা প্রহসন। মানে এটা কত বড় প্রশ্ন। আমরা আওয়ামী লীগের সময় কি দেখলাম, একদম জুলাই মাসে শিক্ষামন্ত্রী নোফেল, তিনি কিন্তু দৃশ্যপটে ছিলেন না, একদম সামান্য ছিলেন। অন্য আওয়ামী লীগের নেতা এবং অন্য মন্ত্রীদের দৌড়াদৌড়ি দেখেছি। মানে একই ধরনের আচরণ যদি প্রতিস্থাপিত হয়, তাহলে নতুন বন্দোবস্তই কি বা নতুন প্রত্যাশা আর কি থাকে? তবে আমার মনে হচ্ছে কিছু কিছু জায়গায় পরিবর্তন হয়েছে, সামান্য সেটা। যেমন যে ছেলেটাকে আটক করা হলো, পরে আবার তাকে ছেড়ে দেওয়া হয়েছে। হয়তো ফ্যাসিবাদী সময়ে তাকে ছেড়ে দেওয়াই হতো না, এবং তাকে যে গুম করা হলো বা তাকে যে নিয়ে যাওয়া হলো, সেটা স্বীকারই করা হতো না, কিন্তু এখন স্বীকার করা হয়েছে। তারপরেও ছেলেটা যে অভিযোগ করলো, সেই অভিযোগগুলো নিয়েও আসলে আমাদের পর্যালোচনা করা দরকার যে আমরা কি আগের পরিস্থিতির মধ্যেই থেকে গেলাম। শামসুল আরেফিন, আপনার কাছে ছোট্ট একটি বিষয় আমি জানতে চাই যে মাহফুজ আলমের ওপর যে বোতলটি নিক্ষেপ করা হয়েছে, সেটি তো আসলে মাহফুজ আলম একাত্মতা পোষণ করতে এসেছিলেন, কিন্তু এটাকে কিন্তু অনেক সেলিব্রেটও করা হচ্ছে। মানে এই টেন্ডেন্সিটাও কি আমাদের আসলে সুন্দর হচ্ছে কিনা ছাত্রদের পক্ষ থেকে, আপনি কি মনে করেন? আসলেও আমি বলবো যেটা মাহফুজ আলম মহোদয় যখন আমাদের এখানে আসেন, আসার পরে তো আমাদের এর পিছনে একটা হিস্ট্রি আছে, পিছনের হিস্ট্রি হচ্ছে আমাদেরকে বিগত ফ্যাসিস্ট সরকার প্রতিশ্রুতি দিয়েছে মানেনি, প্রতিশ্রুতি দিয়েছে মানেনি। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে বারবার অবজ্ঞা করা হয়েছে, প্রতিশ্রুতি দিয়ে রাখা হয়নি। এই জন্য দেখবেন আমাদের ছেলেপেলে একটা স্লোগান দিয়ে থাকে, মোলানা ক্যাম্পাস। তো বারবার আমাদেরকে মোলা দেওয়া হয়েছে, মানে এরকম একটা কথা বলা হয় আর কি। তো যখন উনি যখন ব্রিফিং করতেছিলেন,
সেই সময়টা আসলে আমাদের একটা টান টান উত্তেজনার সময়। এবং আপনারা জানেন, আবার গণমাধ্যমের মাধ্যমে জেনেছেন যে আমরা কিন্তু প্রধান উপদেষ্টা বরাবর দাবি জানিয়েছি, অন্য কারো উপরে নয়। আচ্ছা, তো সেই কারণে অন্য কেউ আসবে এটা আমরা আশা করিনি, আমাদের কেউ আশা করেনি। তারপরেও ওই যে ছেলেটা বোতল নিক্ষেপ করেছে, আমরা খুব ভালোভাবে খোঁজ খবর নিয়েছি এবং জেনেছি প্রশাসনও খুব ভালোভাবে ইনভেস্টিগেট করেছে, তার মোবাইল দেখেছে, আরও খোঁজখবর নিয়েছে, জিজ্ঞাসাবাদ করেছে। আসলে সে ইচ্ছাকৃত কাজটি করেনি, কাকতালীয়ভাবে লেগে গিয়েছে। আচ্ছা, তো মাহফুজ আলম সাহেব যখন আমাদের এখানে আসে, উনি আমি মনে করি অত্যন্ত মেধাবী একজন লোক। উনি যখন আসে তো বোতল মাথায় লাগার পরে উনি একটু শর্ট টেম্পার হয়ে যায়, যার কারণে উনি দুঃখ প্রকাশ করেছেন। তো দুঃখ প্রকাশ করার মানে এটা জন্য দুপক্ষেরই ভুল হয়েছে এক ধরনের, হ্যাঁ আপনি ভুল বলতে হয়েছে। চাচ্ছেন। তো কিন্তু এখানে আমি জানতে চাই যে উনি যখন তার সঙ্গে দেখা করলেন ডিবি অফিসে, তখন কিন্তু সবাই, আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে সবাই অ্যাপ্রিসিয়েট করেছেন তাকে, যে উনি জিতে গেলেন, এমনও অনেকে লিখেছে। কিন্তু তারপর পরে আমরা আবার জানলাম যে ওই ছাত্রকে 26 ঘন্টা ডিবি অফিসে রাখা হয়েছিল। এটি কি আপনাদের কাছে গুমের পর্যায়ে ছিল, খুঁজে পাচ্ছেন না এরকম একটা উৎকণ্ঠা ছিল, নাকি আপনারা জানতেন? মানে না, বিষয়টা হচ্ছে আমরা এই বিষয়টা জানতেই পারিনি, আচ্ছা, আমাদের জানার সুযোগই হয়নি। যদি সুযোগ হতো তাহলে আপনারা দেখেছেন যে আমরা যখন জেনেছি সাথে সাথে আমরা 2 ঘন্টার আলটিমেটাম দিয়েছি এবং বলেছি 2 ঘন্টার মধ্যে যদি মুক্তি না দেওয়া হয় আমরা ডিবি অফিস ঘেরাও করব। এখন আমি সেই 2 ঘন্টার মধ্যে কি ছেড়ে দেওয়া হয়েছে? হ্যাঁ, 2 ঘন্টার মধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে। এবং আরেকটি কথা আমি বলি, যেটা আমাদের একটা ক্ষোভের জায়গা আছে। ক্ষোভের জায়গাটা হচ্ছে আমাদের বর্ষিয়ান শিক্ষকদের উপর হামলা করা হয়েছে, আমাদের বোনদের উপর হামলা করা হয়েছে, আমাদের শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে। এবং আপনারা জানেন ক্যাম্পাসে বিভিন্ন ধরনের সাংবাদিক রয়েছে যারা আসলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রানিং শিক্ষার্থী, তাদের উপরও হামলা হয়েছে। তো এত মানুষের উপর হামলা হইল, যেখানে মিডিয়ার মাধ্যমে আমরা জেনেছি, ফুটেজ আছে, তাদের বিচার না করে আমাদের একটি ছেলে কাকতালীয়ভাবে মাথায় বোতল লেগে গেল, তাকে ধরায় তৎপর হয়ে গেছে। আমরা এর জন্য ক্ষোভ প্রকাশ করছি, এখনও ক্ষোভ প্রকাশ করছি এবং দ্রুত আহ্বান জানাচ্ছি যারা আমাদের উপর লাঠিচার্জ করেছে, সাউন্ড গ্রেনেড মেরেছে, আমরা তাদের জলকামান মেরেছে, আমরা তাদের দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই। এবং আমরা এজন্যে প্রধান উপদেষ্টাকে বলবো যে আমরা ওনার উপর অত্যন্ত ক্ষুব্ধ, কারণ আমাদের রক্তের উপর দিয়ে প্রতিষ্ঠিত সরকার এই জাতীয় আচরণ করবে এটা আমরা আশা আমি আসবো মোহাম্মদ রিয়াজুল ইসলাম, আপনার কাছে জানতে চাই যে ট্যাগিং এর রাজনীতির বিপক্ষে অনেক কথা হয়েছে গণ অভ্যুত্থানের সময় এবং এটি বারবার এসছে, কিন্তু এবারও তো সেই ট্যাগিং এর শিকারই আসলে হতে হলো কিনা, বা এটিকে আপনারা প্রত্যাশা করেছেন কিনা? জি, আমি এবং কোনো তদন্ত ছাড়াই বলে দেয়া হলো যে অমুক ছাত্র সংগঠনের সঙ্গে জড়িত, এবং এটি যেন অবধারিত, জেনেই তিনি বলছেন, এরকম মনে হচ্ছে। এটি আপনারা কিভাবে দেখছেন? জি, আসলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাথে এই আচরণটা কিন্তু শুরু থেকে করা হচ্ছে। আপনি যদি রাজশাহী ইউনিভার্সিটির ফারুক স্যারের হত্যাকাণ্ডের ইতিহাস আপনি নিশ্চয়ই জানেন। এখানে কি করা হয়েছে, অন্য একটা ইস্যুকে ঘুরিয়ে পেঁচিয়ে সরাসরি শিবিরের উপরে দিয়ে দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্যর যে হত্যাকাণ্ডের বিষয়টা হয়েছে, এটা কি করা হয়েছে, তারা সরাসরি কোনো প্রকার তদন্ত ছাড়া ছাত্র শিবিরের উপরে দিয়ে দেওয়া হয়েছে। আবার যদি অন্যদিকে লক্ষ্য করে যে শুধুমাত্র শিবির সন্দেহে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সন্ত্রাসীরা একজন হিন্দু ছেলে বিশ্বজিৎকে তাকে কুপিয়ে হত্যা করেছে। আবার যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই হোসেনের দিকে তাকান, তাকেও কিন্তু শিবির সন্দেহ করে নিয়ে গুম করে রাখা হয়েছে। যেখানে কিন্তু আপনি ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ মামলার হাইকোর্টের যদি রায় দেখেন, এখানে স্পষ্ট বলা আছে যে কোনো ব্যক্তিকে আটক রাখলে তাকে কিন্তু 12 ঘন্টার ভিতরে তাকে জানাতে হবে এবং 24 ঘন্টার ভিতরে তাকে কোর্টে উঠাতে হবে। কিন্তু সেখানে তারা 26 ঘন্টা পর্যন্ত আটক রাখলে এটা সরাসরি আইনের ব্যত্যয় তারা ঘটিয়েছে। এবং এই ধরনের কাজকে কখনোই আমরা
ভালো চোখে দেখিনি, এবং আমরা মনে করি যে ট্যাগিংয়ের যে বিশেষ করে ছাত্র শিবিরকে কোণঠাসা করে রাখার জন্য যে ট্রেন্ড চালু ছিল এটা থেকে মোটেই বেরিয়ে যায়নি, এবং বর্তমানেও এটা চালু আছে, এবং আসলে এটা আমাদের জাতির জন্য একটু অত্যন্ত। আপনাকে ধন্যবাদ আমিনুল মোমিনিন মানিক। আপনার কাছে একটু জানতে চাই যে এই যে নিজেদের সংকটের কারণে যেভাবে সামাজিক সংগঠন, শিক্ষক, ছাত্র, রাজনৈতিক দল এক হয়ে গেল, কিন্তু আপনি দেখেন যে যেই বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের এত গর্ব, এত কিছু, সেই বিশ্ববিদ্যালয়গুলো 1000-এর মধ্যে তালিকাতে নেই। সবশেষ যে তালিকাটি এসছে বিশ্বের 800 বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ই আসলে নেই। কিন্তু আমাদের ছাত্ররা আমাদের এই বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের গুণগত মান পরিবর্তনের জন্যও কি কখনো এরকম আন্দোলনে নামবেন না? সেই প্রত্যাশাকে আমরা এই ছাত্রদের কাছে করতে পারি কিনা? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই যে গেল আন্দোলন, সেখানে আমি কিছু ভিডিও ফুটেজ দেখলাম। একজন শিক্ষার্থী বলছেন এইরকম যে আমরা দিনের পর দিন বাইরে খাই, ফলে আমরা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছি, আমরা পুষ্টিকর খাবার খেতে পারি না। খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান একটা মানুষের মৌলিক অধিকার। একটা স্টুডেন্ট তিনি বলছেন যে আমি পুষ্টিকর খাবার খেতে পারি না, প্রতিনিয়ত আমি ভেজাল খেয়ে অসুস্থ হয়ে পড়ছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এই ছাত্রের কাছে যে ছাত্রকে রাষ্ট্র নিশ্চিত করতে পারেনি তার খাদ্য, সেই ছাত্রের কাছে আমি কিভাবে চাই যে তার বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে 1 নাম্বার 2 নাম্বার থাকবে? তা 1971 সালের মুক্তিযুদ্ধের পরে 54 বছর ধরে যদি এই লড়াইটাই ছাত্রদের করতে হয়, এবং আবাসনের কথা তো আমরা বাদই দিলাম। সেই কথাই আমি বলছি যে যেখানে আবাসিক ব্যবস্থাই নিশ্চিত নেই, সেটি আবার দখল হয়ে গেছে। সেটি আবার দখল হয়ে গেছে, দখল উদ্ধার হয়েছে, তারপরে গড়িমসি করছে যে এটা হবে কবে, সেটা নিশ্চয়তা নেই। আমরা চীনের দিকে যদি তাকাই, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়গুলো যদি দেখি, চীনের শীর্ষস্থানীয় যদি আমি 100 বিশ্ববিদ্যালয়কে সামনে রাখি, কি দেখব? অবারিত সুযোগ সুবিধা, শিক্ষা বান্ধব পরিবেশ, পৃথিবীর সঙ্গে সংযুক্ত বিশ্ববিদ্যালয়, মানে জ্ঞানের উন্মুক্ত একটা আলোয়। একই সঙ্গে আমাদের কারিকুলাম নিয়ে যে ধরনের কাটা ছেঁড়া হয়, আজকে এটি, কালকে অন্যটি, তারপরের বার হচ্ছে আরেক কমিশন, মানে এগুলোও কি আসলে এসবের পেছনে দায়ী কিরা, যে আমরা যে আসলে মাথা উঁচু করে দাঁড়াতে পারছি না? এটার পেছনে এটার দায় আছে, কারিকুলামের দায় আছে, কিন্তু সবচেয়ে বড় দায় কি? মেধার অবমূল্যায়ন, রাজনৈতিক সাম্প্রদায়িকতা যেটা বলছি। কেবলমাত্র রাজনৈতিক দ্বিমত থাকার কারণে যিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন তাকে আমি চাকরি দেইনি, রাগে ক্ষোভে তিনি দেশের বাইরে চলে গিয়েছেন, বিদেশে গিয়ে কোনো ভালো বিশ্ববিদ্যালয়ে তিনি লেকচারার বা প্রফেসর হয়েছেন, তাহলে আমাদের ক্ষতি কার হলো? বাংলাদেশের হলো, ঢাকা বিশ্ববিদ্যালয় বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হলো। এই তো 16 বছরে দেখেছি বা আরো সময় ধরে দেখেছি যে রাজনৈতিক সংগঠন ক্ষমতায় থাকবে তার অনুসারী যদি সেকেন্ড ক্লাস 4th হয় বা সেকেন্ড ক্লাস 15 হয়, তাকেও আমি শিক্ষক বানাবো, কিন্তু একটু মতাদর্শে ভিন্নতা থাকার কারণে সে যদি রেকর্ড সংখ্যক নম্বর পেয়েও উত্তীর্ণ হয়, তাকে আমি করবো না। এটা কি ভাঙতে হবে না? এটা আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি নিজেও, মানে একটি বিষয় খুবই লজ্জাজনক যে আমরা এমনও দেখলাম যে বিগত সময়ে নিয়োগ পাওয়া একজন শিক্ষক, মানে একটি স্খলনের দায়ে তাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে কথা হচ্ছে। মানে শিক্ষক আসলে এরকম কোনো ঘরে আটকে গেলেন কারো সাথে, অন্য কোনো ছাত্রীদের সাথে, মানে এটিও কি আসলে আমরা কল্পনা করতে পারি? তাহলে তিনি কোন বিচারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন? মানে এইটাকে আপনি কিভাবে দেখেন? আমার একটা বই আছে ওই রকম, যে বিশ্ববিদ্যালয়ের কতিপয় স্টুপিড শিক্ষক। আমি শিক্ষকদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আমার বাবাও একজন শিক্ষক। মানে সব পেশাতেই তো স্খলন হয়েছে, শিক্ষকতা পেশাতেও স্খলন হয়েছে। আমরা কি দেখছি? প্রথমে হচ্ছে লেজুর বৃত্তি রাজনীতি শিক্ষকদের মধ্যে ঢুকে গেছে। ওই যে কথাটি বললাম যে রাজনৈতিক সরকার থাকলে কোনো ভিসি ওই সরকারের বিরুদ্ধে ছাত্রদের সাথে একাত্মতা পোষণ করবে, এটা অকল্পনীয় ছিল। এবার যেটা হয়েছে, এরপরে কি, যে নিজের পদ পদবি বাগিয়ে নেওয়া, সুবিধা নেওয়া, প্রশাসনিক সরকারের আনুকূল্য পাওয়া, সেই আনুকূল্যের মধ্য দিয়ে দলীয় কোনো সুবিধা অর্জন করা। সিট ভাড়া বাড়ানো হয়েছে, ছাত্রলীগ এসে হামলা করেছে সাধারণ ছাত্রদের উপরে, এমন আমরা দেখেছি। এমনও হয়েছে। অথচ ওই ভাড়াটাই তো ছাত্রলীগকেও আসলে দিতে হবে, তিনি তো ছাত্রদের পক্ষে আসতে পারতেন। আদতে তো দিতে হচ্ছে না তাকে, সে তো দখল করেই ক্যাম্পাসকে নিয়ন্ত্রণ করছে। এবং আমরা কি দেখেছি যে হলগুলো সরকারি ছাত্র সংগঠনের দখলে, মানে এমনভাবে রাজনৈতিক সাম্প্রদায়িকতা কায়েম হয়েছে যে সর্বভুক মাছের মতো, যে আমি সব কিছু খেয়ে ফেলবো, আর তুমি ভিন্ন মতের হলেই তোমাকে ছুঁড়ে ফেলা হবে, তুমি নিকৃষ্ট, তুমি অযোগ্য, তোমাকে সামান্যতম স্পেস দেওয়া যাবে না। এইরকম যদি আমাদের শিক্ষাঙ্গনে থাকে, তাহলে কিভাবে
আমরা বিশ্বের নামকরা প্রতিষ্ঠান আমি একেবারে ছোট করে শামসুল আরেফিন আপনার কাছে জানতে চাই যে 5 আগস্টের পরেও কিন্তু আমরা এরকম একটু দেখছি যে রাজনৈতিক অঙ্গনগুলো একটু অস্থির হচ্ছে, টানাপোড়েন হচ্ছে, বিভিন্ন রকম ট্যাগিং এখনো হচ্ছে, মানে এটিকে মানে এই সমস্যার সমাধানগুলোকে এখন হয়ে যাওয়া উচিত কিনা, যেই নজির আপনারা স্থাপন করলেন নতুন করে আপনাদের বিশ্ববিদ্যালয়ে? এটা দেখেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে স্থাপন হয়েছে দীর্ঘদিনের, আমরা নিপীড়িত, পাশাপাশি হচ্ছে আমাদের ক্যাম্পাসের জায়গাটা অনেক ছোট, বন্ডিংটা বেশি হয়। আর হচ্ছে আরেকটি বিষয় আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে আমি খুব শ্রদ্ধা জানিয়ে অনেক সংগঠনকে বলবো যে যদি আমরা এখন তো বাংলাদেশের গণঅভ্যুত্থানোত্তর বাংলাদেশে সর্বস্বাধীন সব কিছু, আমাদের উচিত যারা যারা আমাদের বিভিন্ন সংগঠনে রয়েছে আমাদেরকে প্রকাশ করা, সকলে আমার এই পরিচয় ছিল, আমার এই পরিচয় ছিল, এগুলো প্রকাশ করা, ব্যক্তির সত্তা, আইডেন্টি ক্রাইসিস তৈরি না করা। আইডেন্টি ক্রাইসিস তৈরি হইলে যেটা হয় যে সন্দেহটা বেড়ে যায়, ট্যাগিং চলে আসে, বিভিন্ন বিষয় চলে আসে, এবং ট্যাগিং থেকে আপনি যারা জানবেন যে যারা আইডেন্টি ক্রাইসিসে ভোগে তারা কিন্তু একটু সহিংস হয়ে যায়, কোনো না কোনোভাবে সুযোগ পেলে সহিংস হয়ে যায়। তো এই জন্যে আইডেন্টি ক্রাইসিস রাখা যাবে না, এটা যারা করেন তাদেরকে আরও দায়িত্বশীল হতে হবে এই জায়গায়। আমাদের বিশ্ববিদ্যালয়ে যে বিষয়টা হয়েছে, এখানে সকলের একটা আন্তরিকতা রয়েছে এবং আমাদের টানাপোড়েন রয়েছে, সেই টানাপোড়েনে সব কিছু আমাদেরকে এক করে দিয়েছে। একটি কথা আছে কবর নাটকে, গুলি করে গেঁথে দিয়েছো আলাদা হব কিভাবে, আমাদের এখানে সবাই গেঁথে দিয়েছে, আমরা এক হয়ে গিয়েছি। তো আমরা আশা করব অন্য অন্য বিশ্ববিদ্যালয়ে যারা একটু প্রভাবশালী আছেন, আপনারা জানেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল অনেক বেশি সুসংগঠিত এবং প্রভাবশালী, তারা যখন আন্তরিকভাবে কাউকে স্পেস দেয়, জায়গা দেয়, অন্য অন্য জায়গায় যদি কিছুমাত্র সুযোগ থাকে তো তাদেরও আন্তরিক আরও বেশি হইতে হবে। আমার একজন ভিসি আছে, আমি আমার দখলে, আমি যদি মনে করি যে আমাকে প্রচুর শক্তি দেখাতে হবে, এটা করা যাবে না। কুয়েটে যে ঘটনা ঘটেছে যে একজন আমার ভিসি মহোদয় আছে, ওনাকে আমাকে পদত্যাগ করাইতেই হবে যে কোনোভাবেই হোক, বা এখানে অবাধ স্বাধীন ছাত্র সংগঠনের রাজনীতি করতে দেওয়া যাবে না। এ জাতীয় বিষয়কে ভুলে যেতে হবে, পুরোপুরি ভুলে যেতে হবে এবং পরিহার করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ রিয়াজুল ইসলাম, আপনার কাছে জানতে চাই যে প্রথমেই আমিরুল মোমিনিন মানিক ভাই যেটি বারবার বলছিলেন যে একটি অনন্য নজির স্থাপন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এবং ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যে যে টানাপোড়েন আমরা 5ই আগস্টের পর দেখেছি সেটিও অনেকটা মিলিয়ে গেছে এবারের আন্দোলনে মনে হয়েছে। এটি কি আপনি মনে করেন যে সারা বাংলাদেশেই যে টানাপোড়েনটা হয়েছে এটি কমাতে আসলে কোনো ভূমিকা পালন করবে, বা আপনারা এই একই জায়গাতে থাকতে পারবেন কিনা, কি মনে হয়? জি, আসলে দেখেন, রাজনীতি আসলে আমার যে আইডিওলজি বা আমাদের রাজনীতি আমরা কেন করি, ছাত্র রাজনীতি আমরা ছাত্রদের উন্নতির জন্য অথবা আমাদের বিশ্ববিদ্যালয়ের উন্নতির জন্য, বিশ্ববিদ্যালয়ের ভালোর জন্য, মানে বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে আমাদের রাজনীতি। সুতরাং আমার কাজগুলো বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে হওয়া দরকার। ছাত্র দলের যে রাজনৈতিক গ্রাউন্ড, রাজনৈতিক আইডিওলজি, রাজনৈতিক প্যাটার্ন ভিন্ন, ছাত্র শিবিরের রাজনৈতিক আইডিওলজি, রাজনৈতিক প্যাটার্ন, রাজনৈতিক ক্ষেত্র সব ভিন্ন। রাজনৈতিক মতাদর্শ এবং ভিন্নতা, ক্লাস, এটা থাকবে, কিন্তু ক্যাম্পাসের স্বার্থ যখন সামনে আসবে, ক্যাম্পাস সংশ্লিষ্ট যখন কাজগুলো সামনে আসবে, মানে এই কথা তো উনিও বলছেন, কিন্তু সেটি তো থাকে না আসলে। না, এটা থাকা উচিত। এবং আমার যদি বিশ্ববিদ্যালয়ে আমার থাকারই জায়গা না থাকে, আমি যদি ক্লাসরুমেই না বসতে পারি, তা আমি রাজনীতি কখন করব? এই জন্য তো আমাকে আসলে শিক্ষার্থীদের প্রয়োজনটা আগে যারা বসতে পারছে, জি জি, সংকটটা তো সেখানেও হচ্ছে। হ্যাঁ, সংকটটা এখানে টলারেন্সের মাত্রাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনি যদি জুলাই বিপ্লবের দিকে তাকান, এই ছাত্র সংগঠনগুলোই কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে হচ্ছে বন্দুকের সামনে দাঁড়িয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করছে। কিন্তু যখন তারা চলে গেছে, যাওয়ার পরে ক্ষমতার আধিপত্য বিস্তারের যখন প্রশ্নটা চলে আসছে, একে ট্যাগিং দিচ্ছে, একে ট্যাগিং দিচ্ছে, নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জায়গা চলে আসছে, তখন কিন্তু ক্লাসগুলো তৈরি হচ্ছে, বা হল দখল, আমি বেশি দখল করে। এই জায়গায় কি আপনাদের মাঝে মধ্যে একটু ডায়ালগ, বসা, একত্রিত হওয়া, এটি আসলে দরকার কিনা আপনার কি? তবে আমি মনে করি যে ছাত্র সংগঠনগুলো যদি
দলীয় লেজুর ভিত্তি জায়গা থেকে বেরিয়ে আসতে পারে, যে মাদার কোনো অর্গানাইজেশনকে সার্ভ করার টেন্ডেন্সি থেকে যদি বেরিয়ে আসতে পারে, তাহলে ছাত্র সংগঠনগুলোর ঐক্য আরও বৃদ্ধি পাবে। মূল সমস্যাগুলো কিন্তু ছাত্র সংগঠনে কম হয়, মাদার অর্গানাইজেশনে সমস্যা হয়। এটার ইফেক্ট এটি খাতা কলমে লেখা না থাকলেও কিন্তু লেজুর বৃত্তি সবাই করে, সেটি আমরা আসলে দেখি। আমি আপনার কাছে আসবো। আমি শামসুল আরিফিন আপনার কাছে গিয়ে মানিক ভাইয়ের কাছে যেতে চাই। আপনার কাছে জানতে চাই যে আমরা একটা ভালোর প্রতিযোগিতাও কিন্তু দেখেছি, যে মেডিকেল ক্যাম্প একজন শুরু করলেন, আরেকজন করছেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় একজন সহযোগিতা করছেন, ছাত্র দলের কাছে আমরা দেখলাম যে মোটরসাইকেলে করে এগিয়ে দিয়ে আসলেন। এমনও দেখেছি যে কলেজগুলোতে কোরআনের প্রতিযোগিতা পর্যন্ত হচ্ছে আর কি, সেখানেও দেখলাম যে একে অপরকে একটু দেখা বা মিলিয়ে যাওয়া, একই রকম একত্রিত হওয়া, মানে এগুলো কি আসলে আরও হওয়া উচিত কিনা আপনি কি মনে করেন? কারণ রাজনৈতিক অঙ্গন, ছাত্র রাজনীতির যে উঠোন আমরা বলি, সেটি যদি বিক্ষিপ্ত হয়ে যায়, বিশৃঙ্খল হয়ে যায়, মানে এর প্রভাবটা কিন্তু আসলে শিক্ষার ওপরেই পড়ে। আপনার কাছে জানবো। এটা হচ্ছে সবার আগে যে বিষয়টা প্রয়োজন, স্বচ্ছতা, স্পষ্টতা, জবাবদিহিতা। জি, আপনি দেখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের প্রতিটা ক্যাম্পাসে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিয়ে রাজনীতি করে। আপনার সর্বশেষ সদস্যটিকেও সারা বাংলাদেশের যে কেউ খুঁজে বের করতে পারবে। আমাদের আপনি বলছেন ছাত্র শিবিরের খুঁজে পাবে না আর কি, সেটা বলার চেষ্টা করছেন। হ্যাঁ, তো এখন আমি যেটা বলেছি যে যখন এই স্বচ্ছতা জবাবদিহিতা না থাকে, মানুষ মাত্রই ভুল করবে, তার বিরুদ্ধে ব্যবস্থা হবে, যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারা বাংলাদেশ মনিটর করতেছে এবং ব্যবস্থা নিচ্ছে। কিন্তু যখন একজন লোকের স্বচ্ছতা থাকবে না, আইডেন্টিটির পরিচয়টা বেরিয়ে আসবে না, আইডেন্টি ক্রাইসিস তৈরি হবে, তখন যদি অপরাধ করে সেই অপরাধকে অস্বীকার করা যাবে। আচ্ছা, মানে এরকম অভিযোগ যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বিতর্ক আপনাদের ছাত্র সংগঠনের কেন্দ্র সভাপতিরা বহুত করেছেন আমাদের এখানে, আমাদের আজকের সেই প্ল্যাটফর্ম না। আমি সেই বিষয়ে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি যেহেতু প্রসঙ্গটি আবারও তুলেছেন। আমি আমিরুল মমিনীন মানিকের কাছে গিয়ে আসলে শেষ করতে চাই যে ছাত্ররা এই যে পুরো বাংলাদেশটাকে বদলে দিল, এখন যে অবস্থায় এসছে, ছাত্রদের কাছে একজন সাংবাদিক হিসেবে আপনার প্রত্যাশা বা বাংলাদেশ কি প্রত্যাশা করে, যে বাংলাদেশ বিনির্মাণে তাদের আসলে কোন কোন দিকে মনোযোগী হওয়া উচিত, শুধু রাজনীতি না করে রাজনীতির সঙ্গে আরও কত দিকে তাদেরকে আসলে জড়িয়ে যেতে হবে বাংলাদেশ বদলের ক্ষেত্রে, আপনি কি মনে করেন? বাংলাদেশের তারুণ্যের শক্তি একটা বড় ধরনের নিয়ামক, আর আমরা যদি আমাদের দেশকে পরিবর্তন করতে চাই তাহলে এই শক্তিটাকেই কাজে লাগাতে হবে। আমি আপনি সবাই তো ছাত্র জীবন পেরিয়েই এখানে এসেছি, তাই না? তো এখন ছাত্রদের মূল কাজ কি? পড়াশোনা, এবং পড়াশোনার উপর ভিত্তি করে রাষ্ট্র নির্মাণ ভবিষ্যতে। একটা জাতি তখনই এগিয়ে যেতে পারে যখন সমৃদ্ধ জ্ঞান থাকে তার, তাই না? এই বিশ্বকে নিয়ন্ত্রণ করছে কারা? যাদের হাতে সবচেয়ে লেটেস্ট আপডেট তথ্য প্রযুক্তি আছে, মানে জ্ঞানের ভান্ডার আছে। এই মুহূর্তে যদি জ্ঞানের কথা বলি তাহলে আমরা কি বলবো? যে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাই না? তো ছাত্রদেরকে দক্ষ, যোগ্য হয়ে উঠতে হবে যেন বাংলাদেশের পতাকাকে সারা বিশ্বে তুলে ধরতে পারে। ছাত্র সংগঠনগুলোর সেই জন্য উচিত যে প্রতিনিয়ত শিক্ষামূলক, ছাত্রবান্ধব কর্মসূচি দিয়ে যাওয়া। এখন এই জুলাই অভ্যুত্থান কিন্তু সেটা শিক্ষা দিয়েছে। কেমন? আমরা কিন্তু এক সময় একটা মিথ, ধরুন 1971-কে ঘিরে একটা মিথ দাঁড় করানো হয়েছিল, একটা বয়ান দেওয়া হয়েছিল যে এই একজন ব্যক্তিকে ঘিরে সকল কিছু আবর্তিত হয়েছে। কিন্তু ছাত্ররা এবার গণ অভ্যুত্থানে দেখিয়ে দিয়েছে যে এখানে সুনির্দিষ্ট কোনো মাস্টার মাইন্ড নাই। এই গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ডকে ছাত্র জনতা, ছাত্র এবং জনতা। এককভাবে আমি কাউকে বলতে পারবো না, আর বলতে গেলেই সেখানে রুহানিয়াতটা নষ্ট হবে। বলতে গিয়েও তো পরে সরে আসতে হয়েছে, মানে যেটি মিথ্যা প্রমাণিত। সেটাই সেই জন্যে আমি যেটা মনে করি যে শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি থাকবে। বহু মত, বহু পথ। একটা বাগানে অনেক ধরনের ফুল থাকে, আমি যদি মনে করি না এই বাগানে রজনীগন্ধা রাখবই না, শুধু গোলাপ থাকবে, তাহলে এক ধরনের হবে, তাই না? এখন রাজনৈতিক সাম্প্রদায়িকতা কখন হয়? এটা হচ্ছে ফ্যাসিবাদের পূর্ব নিয়ামক, যে আমি যা মনে করি সেটাই সত্য, সেটাই সর্বোৎকৃষ্ট। আমি একটা আদর্শকে মনে করি সর্বোৎকৃষ্ট, আর অন্য যিনি ধারণ করছেন অন্য আদর্শ, ও নিকৃষ্ট, ও ওর অনেক যোগ্যতা থাকলেও সে অযোগ্য, কারণ সে আমার মতাদর্শী নয়। এই জায়গা থেকে ছাত্র সংগঠনগুলোকে বের হয়ে এসে একটা দরদি, কল্যাণকামী হতে হবে পারস্পরিক। তোমার মত, সেই মতকে প্রচার করো,
তুমি বুদ্ধিবৃত্তিকভাবে সেই মতকে তুলে ধরো, কোনো সমস্যা নেই, আমার মত আমি তুলে ধরবো, কিন্তু দিন শেষে বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে, শিক্ষার প্রয়োজনে, ছাত্রের প্রয়োজনে আমরা এক হয়ে যাব। মানে 24-এর বাংলাদেশ কেমন দেখতে চাই? কবির সুমনের একটা লাইন আছে যে ভীষণ দুঃসময়েও তোমাকে চাই, প্রবল বিরোধিতা, প্রবল আপত্তি, প্রবল সংকট, এরপরেও যেন টেবিলের ও প্রান্তে আমার বিপরীত আদর্শের একজন বসতে পারে, এ প্রান্তে যেন আমি বসতে পারি, যেন মুখ দেখাদেখি হয়, যেন সংকটে আলোচনার জন্য বসে যেতে পারি। এই 24-এর বাংলাদেশ এটাই শিক্ষা দিয়েছে। কিন্তু 24 থেকে যদি আমরা পিছিয়ে যাই, দেখব বাংলাদেশের চিত্র এটা ছিল না। এই বাংলাদেশে শুধু বাংলাদেশের মানুষ, এখানে কি বাঙালিরা তো থাকে না, পাহাড়ি, গারো, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যদি কেউ এই বাংলাদেশে রাজনীতি করতে চায়, তিনি যদি বাংলাদেশের সকল কিছু মেনে তার কথা বলেন, মানে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে, তাহলে তো সমস্যা নেই। হিন্দু তার কথা বলবে, মুসলিম তার কথা বলবে, এটাই তো বৈচিত্র্য, এবং এটাই হচ্ছে বিউটি অফ ডেমোক্রেসি। আপনাকে ধন্যবাদ এবং আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে অনন্য নজির আসলে স্থাপন করেছে সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, শিক্ষক, ছাত্র, এই বাতাসটি যদি বাংলাদেশের সবগুলো বিশ্ববিদ্যালয়ে, কলেজে, স্কুলে আমরা যদি আসলে দেখতে পাই, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে, এবং সকল কিছুর ঊর্ধ্বে উঠে যদি আমরা শুধু বাংলাদেশকে নিয়েই ভাবতে পারি, এবং ছাত্রদের প্রতিনিধি হয়েও আজকে যারা সরকারে গিয়েছেন, অন্যদিন হয়তো অন্য কেউ আসবেন, তারাও যদি শুধু ছাত্রদের কল্যাণের বিষয়টি যদি সামনে রাখে, তবেই যেই বাংলাদেশের স্বপ্ন ছাত্ররা জীবন বিলিয়ে দিয়ে দেখিয়ে দিয়েছেন, সেই স্বপ্ন সত্যিকার অর্থে বাস্তবায়ন হবে। সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।